সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে কখন কি ঘটে বলা যায় না। দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করতে তিনি একথা বলেছেন। ক্ষমতার অপব্যবহারের মূল্য দিতে হয়েছে অতীতের অনেক ক্ষমতাসীন দলকে, কিন্তু ইতিহাস থেকে কি কেউ শিক্ষা নিচ্ছে? এ নিয়ে আজকের সম্পাদকীয় আশঙ্কা। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে আমাদের টেলিভিশনে দেখানো নম্বরে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ, এবং দর্শক আমরা আশা করছি যোগ দেবেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি শিরোনামগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম, অস্তিত্বহীন প্রতিষ্ঠান লুটে নিয়েছে 9 কোটি টাকা, পড়ে আছে 2 লাখ মানহীন মাস্ক, দেশে 24 ঘন্টায় করোনায় 47 জনের মৃত্যু। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের, প্রধান 3 আসামি আবারও 3 দিন করে রিমান্ডে। খুলনায় চাঁদাবাজ ঠেকাতে ঠিকাদারের এলোপাতাড়ি গুলি, সন্ত্রাসীরা পালালেও পাশের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কিশোরী আহত। রাজধানীতে নাইজেরিয়ান মালিকানাধীন রেস্টুরেন্ট ঘিরে অপরাধ সাম্রাজ্য, আটক 15 বিদেশির পুলিশের সামনেই উচ্ছৃঙ্খল আচরণ। ভারতের আশ্বাসের পরও চীনকেই ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ, কূটনৈতিক মহলে আলোচনা। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মূলত আমরা আজকে যে শিরোনামটি দিয়েছি সেটি গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সেখানে বলেছেন যে দেশে যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে, এবং সেটি তিনি বলেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যেন ক্ষমতার অপব্যবহার না করেন এবং তারা যেন দাপট না দেখান। সেই প্রসঙ্গ নিয়েই আমরা যেহেতু নজরুল ইসলাম বাবু ভাইকে পাচ্ছি না, আমরা চাচ্ছিলাম যে যেহেতু শিরোনামটি ক্ষমতাসীন দলের একজন নেতার বক্তব্যকে ধীরেই করা হয়েছে, তাকে দিয়ে শুরু করব। বাবু ভাই চলে এসেছেন, এবং বাবু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি বাবু ভাই, আমরা যেটি আজকে শিরোনাম করেছি সেটি হচ্ছে, আমরা নাম দিয়েছি আশঙ্কা। আপনি জানেন যে গতকাল ওবায়দুল কাদের বলেছেন দেশে কখন কি ঘটে যায় বলা যায় না। তিনি মূলত ক্ষমতার দাপট দেখিয়ে যারা দলীয় নেতাকর্মীরা দাপট অপব্যবহার করেন তাদেরকে সতর্ক করার জন্য এটি বলেছেন। এর পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে দলে যেন গ্রুপিং না থাকে, কোন্দল না থাকে, এবং একে অপরের পেছনে না লাগেন, এবং সেগুলো যদি করে তাহলে দলের যারা বিরোধী আছেন তারা সেটি সুযোগ নিতে পারেন। তো এই প্রসঙ্গেই আমি জানতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ডের কারণে, ক্ষমতার অপব্যবহারের কারণে তাদের আসলে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, এবং বর্তমান সময় বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে যেমনিভাবে অভিযোগ উঠছে, আপনারা বলছেন যে আপনারা ব্যবস্থাও নিচ্ছেন, আবার একের পর এক ঘটনাও ঘটে যাচ্ছে। সবশেষ ফরিদপুরে একজন ছাত্রনেতা 2000 কোটি টাকা তিনি পাচার করেছেন বলে তিনি স্বীকার করেছেন, এবং দুদক সেটি আসলে তদন্ত করছে। আসলে এই যে একের পর এক সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে এবং আশঙ্কাও আপনারা প্রকাশ করছেন, তাতে কি আসলে কাজ হচ্ছে কিনা? নজরুল ইসলাম বাবু। আপনাকে ধন্যবাদ। আপনি জনাব ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য কোট করে আমাকে প্রশ্ন করেছেন। বিষয়টি ওনাকে সরাসরি প্রশ্ন করলে আরো জবাবটা পরিষ্কার হতো, পরিচ্ছন্ন হতো। তবে আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি সরাসরি বলবো যে জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পূর্বেও তিনি ছাত্রলীগের এক সময়ের সভাপতি ছিলেন, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। এই বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তিনি এই আমার মনে হয় যে বারবার
মন্ত্রী, এমপি এবং ছাত্রনেতা এইভাবে পুরখে একদম তৃণমূল থেকে উঠে আসা নেতা সংখ্যা খুবই কম। উনি বিজ্ঞ এবং প্রজ্ঞাসম্পন্ন একজন রাজনীতিবিদ। আবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই ব্যক্তি এই মন্তব্যটা করেছেন, তার এই বিষয়টি আমি বিশ্লেষণ যদি এইভাবে করি, উনি রাজনীতির একজন শিক্ষক হিসেবে যদি তিনি বলে থাকেন কর্মীদের উদ্দেশ্যে, সেটা হলো এই যে এই আগস্ট মাস আমাদের কাছে খুব ভয়াবহ মাস। এই আগস্ট মাসেই কিন্তু নিরপরাধ বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে তাদের সংখ্যা কিন্তু গুটি কয়েকজন। তারা কিন্তু পাপিষ্ঠ। তারা এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিন প্রেরিত যত প্রাণী আছে, আমার মনে হয় উৎকৃষ্ট হয়েও সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলেন তারা, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছেন। ঠিক একই কায়দায়, ওই একই ধারাবাহিকতায়, একই যোগসূত্র ২১শে আগস্ট আবার নিরপরাধ আওয়ামী লীগের সভাপতি এবং বিরোধী দলীয় নেতা তৎকালীন সময়ে ২০০৪ সালে গ্রেনেড হামলায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরকম হঠাৎ করে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যায়। সেই আগস্ট মাসে আমাদের নেতা কর্মী সবাই আমরা যেন সক্রিয় থাকি, সচেতন থাকি, বিষয়গুলো তিনি উপলব্ধি শক্তি থেকে বলেছেন। এটা আমার ধারণা। আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এমন কোন অপরাধ করেননি যেই অপরাধের জন্য আপনি এই জনাব ওবায়দুল কাদের সাহেব এই হুঁশিয়ারিটা দিতে পারেন। তবে শিষ্টাচার বহির্ভূত কোন কাজ যেন দলের কোন নেতাকর্মী না করেন, এটা এজ এ গার্ডিয়ান হিসাবে, দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি এটা ওনার নৈতিক দায়িত্ব। উনি সঠিক দায়িত্বটাই পালন করেছেন। কেউ যেন বাড়াবাড়ি করতে না হয়, না করি। কেউ যেন খারাপ কাজে আমরা মনোযোগ না দেই। কেউ যেন রাষ্ট্রের অনিষ্ট হবে এমন ঘটনা না ঘটাই। দলের জওহর ভাই, ইদানিং আমরা যে সকল ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলোকেও আপনি একটা মানে মনে করছেন না যে এগুলো বড় কোনো অপরাধ? সম্পাদক হিসাবে দলের একটা অনুশাসন, এটা তো স্বাভাবিকভাবেই একজন নেতা তার সহকর্মীদের, তার অনুজদের, তার সতীর্থদের এটা তিনি বলতেই পারেন এবং এটা বলাটাই হলো স্বাভাবিক। যারা বলতে চান না, বলেন না, তারাই কিন্তু বিপদমুখী হন এবং খারাপ ঘটনা। জি বাবু ভাই, আমি আপনার কাছে আবারও ফিরবো। বাবু ভাই, সম্ভবত আপনি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন না। বাবু ভাই, আমি আপনার কাছে যেটি জানতে চাই, আপনি বলছেন যে তেমন কোনো বড় কোনো ঘটনা ঘটেনি, বড় কোনো অপরাধ ঘটেনি। সাম্প্রতিক সময়ে যে সকল বিষয় আলোচনায় আসলো, বিশেষ করে ফরিদপুর কেন্দ্রিক যে খবরটি যে ২০০০ কোটি টাকা একজন ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তিনি ২০০০ কোটি টাকা তিনি পাচার করেছেন, এটাকেও আপনি মানে কোনো বড় ঘটনা বলতে চাচ্ছেন না? আমি বলছি যে একটা বিষয় উঠে এসেছে, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যে সকল ব্যবস্থা রয়েছে সেগুলি মানে তদন্ত করছেন। এই বিষয়টি কিন্তু আমার কাছে সত্য নয়, আমার কাছে জানা নয়। এই বিষয়টি নিয়ে কিন্তু আমি সরাসরি আপনাকে বলতে পারবো না। তবে আমি মনে করি অপরাধী যেই হোক, সে কোনো ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র সমাজ, এটা বড় কথা নয়। একজন অপরাধীকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এটা বাংলাদেশে জরুরি হয়ে পড়েছে এবং সেই জরুরি অবস্থাটা একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এক্সাম্পল হিসাবে সকল বিষয় খতিয়ে দেখছেন। ওবায়দুল কাদের যে হুঁশিয়ারি বা সতর্কতা উচ্চারণ করলেন সেটির পেছনে কোনো মানে সেই ধরনের কোনো কারণ আপনি দেখছেন না? আপনি বলতে চাচ্ছেন এটা ক্যাজুয়ালি একটি বলেছেন, মানে এই ধরনের সাম্প্রতিক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, উনি যে সতর্কতা উচ্চারণ করেছেন বা আশঙ্কা প্রকাশ করেছেন? আপনার কথাটা বোঝা যায়নি ভাই। আমি আবারও বলছি, সেটি হচ্ছে যে এই যে শাহেদ কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যে সকল ঘটনা ঘটলো, মানে সেগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। উনি যে বলছেন যে দেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং হচ্ছে যেন নেতাকর্মীরা যেন উনি আসলে সতর্ক করেছেন যেন কেউ যেন মনে না করে যে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতা থাকবে, সেটা মনে না করে এবং সেটাকে মনে করে যেন কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করে, সেটি তিনি বলেছেন। এবং সেই ধরনের বলার মতো কিছু হয়নি বলে আপনি মনে করছেন? না, আমি তো পরিষ্কারই বললাম, উনি দিক নির্দেশনা তো দিতেই পারেন পার্টির সাধারণ সম্পাদক হিসেবে। এটা তো কোনো অন্যায় কিছু নয়, এটা তো ওনার দায়িত্ব। সবাইকেই সজাগ করে রাখা,
সাংগঠনিক অবকাঠামো গড়ে তোলা এবং দিক নির্দেশনা প্রদান করা, এটা তো জি ওনার বাবু ভাই, আমি নৈতিক দায়িত্ব। আপনারও আমার কাছে আসবো, তখন আমি আসলে আরেকটু বিস্তৃতভাবে জানতে চাইবো যে মানে প্রতিটি ঘটনার প্রতিটি প্রেক্ষাপটের পরেই আসলে এই ধরনের সতর্কতা আমরা শুনতে পাই এবং বরাবরই আবার দেখি যে একই ধরনের ঘটনা ঘটছে। তাহলে কি এগুলো কি শুধু বলার জন্য বলা, নাকি আসলেই এগুলো আসলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং আসলে আপনারা মিন করেন, সেটি আমি আপনার কাছে পরে জানতে চাইবো। আমি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মানে আপনাদের সময়েও আসলে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনেছি, হাওয়া ভবনের কথা শুনেছি এবং অনেকেই বলে থাকেন যে আজকে বিএনপির যেই অবস্থা, সেই অবস্থার পেছনে আসলে হাওয়া ভবন সহ অন্যান্য যে সকল অভিযোগ রয়েছে সেই সকলকে ক্ষমতায় থাকা অবস্থায় গুরুত্ব না দেওয়ার কারণেই আসলে সেগুলো আসলে ভুগতে হচ্ছে এখন। আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক হিসাবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে প্রস্তুতির অবতারণা করেছেন বা আজকে যে শিরোনামটি রেখেছেন তার পরিপ্রেক্ষিতে বাবু সাহেব উনি বললেন এবং আমাকে আপনি প্রশ্ন করেছেন। আমি প্রথমে বলতে চাই যে আজকে আপনি যে হাওয়া ভবনের কথা বললেন, যে হাওয়া ভবনের বিরুদ্ধে যে প্রচারণা, এটা শুধুমাত্র অপপ্রচার। এই পর্যন্ত হাওয়া ভবনের বিরুদ্ধে যতগুলি আপনার অভিযোগ তোলা হয়েছিল, একটি অভিযোগের কিন্তু কোনো মানে প্রমাণ তারা করতে পারেনি। বরঞ্চ পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন আসামিদেরকে ধরে তাদেরকে বছরের পর বছর রিমান্ডে নিয়ে হাত পায়ের নখ তুলে নিয়ে তাদেরকে স্বীকারোক্তি করাতে বাধ্য করা হয়েছিল এবং পরবর্তীতে তারা আবার কোর্টে যে এটা সেই স্বীকারোক্তি প্রত্যাহার করেছে। এছাড়া আপনার হাওয়া ভবনে আমাদের যেটা মিন করতে যাচ্ছেন সরাসরি, আমি বলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা, যে ওনার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগে তো মামলাও হয়েছিল। সেই মামলায় অর্থ ঋণে একটা অর্থর মামলা ছিল, সেখানে নিম্ন আদালত যখন তাকে সেখানে খালাস দিয়ে দিল, মানে বলা হলো যে না, এই অভিযোগের সাথে সে জড়িত নয়, তখন কিভাবে সেই বিচারককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেই বিচারক এখন দেশ ছেড়ে কিভাবে অন্য দেশে যে অবস্থান করছেন এবং সেখানে কিছুদিন আগে ইউটিউবে তার একটি বক্তব্য আমরা দেখতে পেয়েছি। এগুলি যে সবকিছু ষড়যন্ত্র এবং একটা অপপ্রচার, এটা আজকে বলার অপেক্ষা রাখে না। আর আজকে যে প্রেক্ষাপট আপনি বলেছেন যে বর্তমানে ওবায়দুল কাদের সাহেব গতকালকে যে একটু কথা বলেছেন, উনি শঙ্কা প্রকাশ করেছেন কখন কি ঘটে যায় বলা যায় না, দেশের পরিস্থিতি খারাপ। তিনি সকলকে, আওয়ামী লীগের সকলকে ক্ষমতার দাপট না দেখাতে বলেছেন এবং উনি আজকেও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের নাকি ভাবমূর্তি বিনষ্ট করছে। আমি তার এই দুই বক্তব্যকে যদি আমি একসাথে করি তাহলে দেখবো যে তাদের দলের মধ্যে যে আজকে পরিস্থিতি, সরকারের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি গোটা দেশের পরিস্থিতিকে আজকে অস্থিতিশীল করে তুলছে এবং গোটা দেশকে আজকে ধ্বংসের বা বিপদের মুখে নিয়ে যাচ্ছে। উনি যে শঙ্কা প্রকাশ করছেন, একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমিও কিন্তু আজকে আশঙ্কিত যে কি হতে যাচ্ছে। আজকে এই যে আপনার উনি বলছেন যে ক্ষমতার দাপট দেখাবেন না, দেশের অবস্থা খারাপ, মানে কখন কি ঘটে যায়, এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তো ওনারাই দায়ী। উনি আজকে বলেছেন যে অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করেছে। আমি ওনার কথা যদি ধরেই নেই অনুপ্রবেশকারীরা এটা করেছে, তা এই তথাকথিত অনুপ্রবেশকারী কারা, তাদেরকে কারা তার দলে অনুপ্রবেশ করতে দিল, এটা আজকে কিন্তু বের করতে হবে। আজকে এই দায় কি ওনারা এড়াতে পারবেন? কখনোই এড়াতে পারবেন না। আজকে এই যে আপনি ধরেন, আপনি যেটা বললেন, এই যে ছাত্রলীগের ফরিদপুর জেলার সভাপতি, ওনার নাম হচ্ছে নিশাত মাহমুদ শামীম, তাকে আপনার 2000 কোটি টাকা পাচারের অভিযোগে আপনার গ্রেফতার করা হয়েছে। তো এখানে বাবু ভাই বললেন যে সকল ঘটনার বিচার হচ্ছে, তো এই ঘটনার এই যে নিশাত শামীম, সে কি আজকে এই কয়েকদিন আগে এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু নয়। এই ঘটনা সামনে আসলো কিভাবে? যখন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল বাবু তার বাড়িতে যখন এরা আক্রমণ করলো, সে আক্রমণ যদি না হতো তাহলে কিন্তু এই ঘটনা কিন্তু বের হয়ে আসতো না। আজকে এগুলি তো বাস্তবতা। এগুলি ঘটনা যখন ঘটছে, ঘটার পরে যখন দেখছে এগুলোকে আর ঢেকে রাখা যাচ্ছে না, তখন এগুলি কিন্তু আজকে বহিঃপ্রকাশ ঘটছে। আজকে এই যে সম্রাটের যে ক্যাসিনোর কাণ্ড, এই ক্যাসিনো কাণ্ডের সময় কিন্তু আমরা শুনেছি, আপনাদের টকশোতেও আমরা অনেক আওয়ামী লীগের বড় বড় নেতাদের এসে বলতে শুনেছি, আমিও ছিলাম সেখানে, বলতে শুনেছি যে এই এবার দুর্নীতি বিরোধী অভিযান, দুর্নীতির মূল উৎপাটন করা হবে। সেই দুর্নীতির কি মূল উৎপাটন হয়েছে? ওই ক্যাসিনো কাণ্ড। ভাই আমি একটু আপনাকে সরি, আপনি বলবেন, আমি যদি জানতে চাই যে আপনারা কি আপনাদের বিরুদ্ধে যেই অভিযোগ
সেগুলো কি আপনারা কি নিজের আপনারা কি আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি আমলে নেন? আপনারা যে আমলের কথা বলা হচ্ছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সময় বলতেন যে বিএনপি আগামী, অর্থাৎ আপনাদের মানে বিএনপি এবং জামাত জোট, আপনারা আগামী 25 বছর ক্ষমতায় থাকবেন। এর পরে যে আপনাদের দলের এবং জোটের যে পরিণতি হলো, সেটির পেছনে কি সেই সময়ে যে ওঠা বিভিন্ন ধরনের অভিযোগ তার কোনো ভূমিকা নেই? মানে সে বর্তমান সরকার বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে ওনাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো স্বীকার করেন না, কিন্তু আপনারা ক্ষমতায় না থাকার এত বছর পরেও সেই সময়ের অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলছেন। তার মানে কি রাজনৈতিক দলগুলো কি মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো কি শুধুই মাত্র রাজনৈতিক রং বলে বা রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দেবে, নাকি সেটিকে আমলে নিয়ে আসলে সেটি থেকে বের হওয়ার চেষ্টা করবে? দেখুন, আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবের বক্তব্যকে উদ্ধৃত করে, এরকম কোনো বক্তব্য তিনি রেখেছিলেন কিনা আমার জানা নেই, আবার আমার স্মরণীয় আসছে না উনি এই ধরনের কোনো বক্তব্য রেখেছেন বলে আমার মনে হয় না। তারপরে আপনি বলেছেন যে হ্যাঁ, বিএনপি জামাত জোট, আপনি বলেছেন যে বিএনপি নেতৃত্বে তৎকালীন সময় 4 দলীয় ঐক্য জোট সরকারে ছিল। সেই সরকারের ধারাবাহিকতায় ধরেন একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন প্রস্তুতি নিচ্ছিল, সেই নির্বাচনকে ব্যাহত করার জন্য, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য 1/11 যে একটা অনৈতিক সরকার, সেই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে যারা জোট করেছিল তারা যে কি তাণ্ডব লীলা চালিয়েছিল, সেই তাণ্ডব লীলা যদি না চালাতো, সেই ষড়যন্ত্র যদি না হতো, দেশে যদি স্বাভাবিকভাবে নির্বাচন হতো, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে বিএনপি নেতৃত্বের জোট কিন্তু আবারও ক্ষমতায় আসতে পারতো, অথবা নাও আসতে পারতো, আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসতে পারতো। কিন্তু এই যে তৎকালীন সময় যে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, বিরাজনীতিকরণের পক্ষে যে ষড়যন্ত্রটা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ফলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার সেই নির্বাচন হলো না। পরে 111 সরকার আসলো, তারপর 111 সরকারের হাত ধরে আওয়ামী লীগ সরকার বর্তমানে। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে বর্তমানে ক্ষমতায় আছেন এবং অতীতে ক্ষমতায় ছিলেন, এরকম দুইটি দলের রাজনৈতিক নেতার বক্তব্য আমরা শুনলাম, এবং সেই জায়গাটিতেই আমি আসলে আপনার বিশ্লেষণ জানতে চাই। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন তারা সেটিকে শুধুমাত্র এই ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিতে চান। এর পাশাপাশি ইমরান সালেহ প্রিন্স যেটি বলছেন যে 1/11 একটি ষড়যন্ত্র, কিন্তু 1/11 প্রেক্ষাপট তৈরি করার জন্য কি সেই সময়ের যে সরকার ছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেটিও একটি কারণ ছিল কিনা? রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আমরা যে কোনো ঘটনাকে কখনো কখনো বলি আকস্মিক, কখনো বলি যে এটা মানে আগে ভাবা যায়নি, কিন্তু কোনো ঘটনাই আকস্মিক নয়। অনেক ছোট ছোট ঘটনা একটা বড় ঘটনার পটভূমি তৈরি করে। ফলে যখন আমরা কোনো একটা ঘটনাকে আকস্মিক বলি, তার পেছনেও কিন্তু একটা নিয়ম থাকে, তার কারণ থাকে। অনেক দিনের পুঞ্জীভূত কারণগুলো যখন বড় আকারে মানুষের সামনে দৃশ্যমান হয়, তখন হয়তো আমরা মনে করি এটা হঠাৎ হয়ে গেল, কিন্তু আসলে কোনো কিছু হঠাৎ হয় না। আবার কখন যে কি হয় এ ধরনের আশঙ্কা যখন প্রকাশ করেন, তখন নিশ্চয়ই তারা অনেক বড় দলের নেতা, সরকারের ক্ষমতায় আছেন, অনেক খবরও হয়তো তাদের কাছে আছে। নেতাদের কাছ থেকে তো আমরা এটাই প্রত্যাশা করি যে তারা শুধু ক্ষমতার দম্ভ দেখাবেন তা না, তারা ক্ষমতার দায়িত্বটাও পালন করবেন। সেই ক্ষেত্রে নেতাকর্মীদেরকে দলের পক্ষ থেকে কখনো কখনো শাসন করা, সতর্ক করা, এটা দলের একটা সাংগঠনিক ক্রিয়ার মধ্যেই পড়ে। সেদিক থেকে মানে ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন, সেই কথাটা একদিকে তিনি দলের কর্মীদেরকে যেমন সতর্ক করেছেন, আর একদিকে দীর্ঘদিন ধরে যে খবরগুলো প্রধানত আওয়ামী লীগকে কেন্দ্র করে, যুবলীগ এবং ছাত্রলীগকে কেন্দ্র করে যে খবরগুলো প্রত্যেকের সামনে চলে আসছে মিডিয়ার মাধ্যমে, সেগুলোকে তো কোনোভাবে আর চাপাও দেওয়া যায় না, উড়িয়েও দেওয়া যায় না। সেখান থেকে তিনি হয়তো শিক্ষা নিতে বলেছেন, কিন্তু এই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে যে দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি নষ্ট করছে। অনুপ্রবেশ কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো খুব গোপনে অনুপ্রবেশ হতে পারে, সেটা কেউ টেরই পেল না, গোপনে হলো। আর একটা হতে পারে জোর করে ঢুকে পড়া। তো নিশ্চয়ই এরা কেউ জোর করে দলে ঢুকে পড়েনি। আবার গোপনে যে হয়েছে সেটাও বলা যায় না, কারণ তারা দলের আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও অনেকে ছিলেন। অনেককে তো আমরা ফুলের মালা দিয়েও বরণ করতে দেখেছি। কিংবা কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ডেকে নিয়ে আসা কিংবা টাকার বিনিময়ে নমিনেশন দেওয়ার অনেক অভিযোগ উঠেছে, এবং তারাও অনেক ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যখন তিনি সতর্ক করছেন, তখন আসলে এই পদ্ধতিটারও বিরুদ্ধে একটা
পদক্ষেপ নেওয়া দরকার, যে একটা দলের নেতা কর্মী কিভাবে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক রাখবে, নির্বাচনে দল কিভাবে নমিনেশন দেবে, টাকাওয়ালারা কি এখানে প্রাধান্যে চলে আসবে, এগুলো দিকগুলো একটু ভাবা দরকার। তা না হলে এটা হয়ে যাবে শুধুমাত্র আশ্বস্ত করার মতো কথা, এতে করে আশঙ্কা কাটবে না। মানুষের মধ্যে এমনি অনেক আশঙ্কা আছে। আশঙ্কা কি নিয়ে? করোনা নিয়ে আশঙ্কা, এখনো করোনার মৃত্যু কমছে না। বন্যা নিয়ে আশঙ্কা, যে বন্যার ফলে ফসলের কি ক্ষতি হবে, কৃষকের কি ক্ষতি হবে, ঘরবাড়ি কিভাবে বিনষ্ট হবে। দ্রব্যমূল্য নিয়ে আশঙ্কা, গত কয়েকদিন আপনারা দেখেছেন যে চালের দাম ক্রমাগত বাড়ছেই। সরকার একদিকে বলছে যে দেশে আমাদের উদ্বৃত্ত চাল উৎপাদন হয়েছে এবার ৫৫ লক্ষ টন, মানে আমাদের চাহিদার চাইতে ৫৫ লক্ষ টন বেশি চাল আমাদের আছে। সেই সময় আবার দেখি আমদানি করার জন্য অনুমতি দেয়া হচ্ছে। আবার একই সময়ে চালের দাম দফায় দফায় বাড়ছে। প্রতি কেজিতেও আমরা হিসাব করে দেখেছি, কেজিতে কমপক্ষে ৫ টাকা করে তাদের চালের দাম বেড়ে গেছে। আর কোনো কোনো ভালো চালের ক্ষেত্রে ১০ টাকা ১২ টাকাও বেড়ে গেছে। প্রতিদিন বাংলাদেশে জনগণের চালের চাহিদা হচ্ছে ৭০,০০০ টন। তার মধ্যে অন্তত ৫০,০০০ টন যদি বাজারে কেনা বেচা হয় এবং প্রতি কেজিতে যদি ৫ টাকা করে বাড়ে, তাহলে প্রায় প্রতিদিন ২৫ কোটি টাকা জনগণের পকেট থেকে কিন্তু চলে যাচ্ছে। এগুলো নিয়েও মানুষের মধ্যে যে আশঙ্কা আছে। আবার এই করোনাকালীন সময় যারা চাকরি হারিয়েছেন তারা চাকরি পাবেন কিনা সেটার আশঙ্কা আছে। যারা চাকরি প্রত্যাশী ছিলেন তাদের কি হবে? বিদেশ থেকে যারা ফিরে এসেছেন তাদের কি হবে? মানে আশঙ্কার কিন্তু শেষ নাই। আমাদের জীবন একটা আশঙ্কার মধ্যে আবর্তিত হচ্ছে। ফলে এই আশঙ্কার মধ্যে এখন আবার ক্ষমতা হারানোর অথবা ক্ষমতায় যাওয়ার কিংবা ক্ষমতাসীনদের দ্বারা নির্যাতিত হওয়ার আশঙ্কাও কিন্তু বেড়ে গেছে। ফলে সামগ্রিক একটা আশঙ্কার মধ্যে যে আমরা আছি, আমাদের আসলে দেখতে হবে যে রাজনৈতিক আশঙ্কা আর অর্থনৈতিক আশঙ্কা, আমাদের রাজনৈতিক দলের, ক্ষমতাসীন দলের কর্তৃত্ব দ্বারা যে ধরনের আশঙ্কা তৈরি হয়, আর সাধারণ মানুষের জীবনযাপন করতে গিয়ে যে ধরনের আশঙ্কা তৈরি হয়, এগুলোর মধ্যে একটা আমাদের মেজার করা দরকার। সেটা না হলে হবে কি, অনেক সময় মনে হবে যে দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে সংকটগুলো আছে সেগুলো থেকে কখনো কখনো দৃষ্টি অন্যদিকে আড়াল করবার জন্য দেশ এক ভয়ানক দুর্যোগের মধ্যে আছে, ফলে আমাদের এখন অন্যদিকে ভাবতে হবে। সেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশেই দেখছি এবং সবসময় আমরা দেখি যে একটা কল্পিত শত্রুকে সামনে নিয়ে এসে অনেক ধরনের সমস্যাকে আড়াল করার চেষ্টা করা হয়। ফলে একটা দলের প্রধান যিনি বলছেন, দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি বলছেন, সেই কথাটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। কিন্তু গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখব যে এই গুরুত্ব দিতে গিয়ে অন্যান্য জিনিসগুলো যেন গুরুত্বহীন হয়ে না যায়। আর প্রিন্স ভাইরা যেটা বলেছেন, তাদের ক্ষমতার সময়ও তাদের দম্ভ আমরা দেখেছি এবং তার মানে যে পরিণতি কি হয়েছে সেটাও আমরা দেখেছি। তাহলে আগের যারা দম্ভ দেখালেন সেখান থেকে আমরা কি শিখব? আমরাও কি সেই পথে হাঁটবো? নাকি ও যা করেছে আমিও তাই করব, এই পদ্ধতিতে আমরা চলবো? ফলে আমাদের রাজনীতিতে যেটা বলে একটা ডেমোক্রেটিক কালচার যেটা গড়ে তোলার কথা আমরা বলেছিলাম, সেই কালচার থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমরা ডেমোক্রেটিক কালচারটা গড়ে তুলি নাই, অথবা কখনো কখনো যেটুকু গণতান্ত্রিক সংহতি ছিল, আমাদের গণতান্ত্রিক শিক্ষা ছিল, সংস্কৃতি ছিল, সেটাও কখনো কখনো আমাদের বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নজরটা এদিকে দেওয়া উচিত। জবাবদিহিতার একটা পরিবেশ তৈরি হলে তখনই কিন্তু আমরা বলতে পারবো কেমন করে একজন ছাত্রলীগের নেতা তিনি ২,০০০ কোটি টাকা পাচার করেছেন বলে পত্রিকায় খবর এসে যেতে পারে। কোথা থেকে আসে এই টাকা? কারা এটাকে প্যাট্রোনাইজ করে? হঠাৎ করে তো তিনি এই টাকাটা বানিয়ে ফেলেননি, কিংবা হঠাৎ করে একজন তো বড় একজন মানে চোরাচালানিতে রূপান্তরিত হয়ে যেতে পারেন না। তাহলে এগুলো আমাদের একটু খেয়াল করা দরকার, যে ছোট ছোট ঘটনাগুলোকে আমরা উপেক্ষা করার কারণেই বড় ঘটনাগুলো আমাদেরকে কখনো কখনো মানে জি বিচলিত রতন করে ভাই, দেয়। আপনাকে আবার ধন্যবাদ। কখনো আপনার কখনো কাছে নিশ্চয়ই আমি আবার আসবো। নুরুল ইসলাম বাবু ভাই, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে সংকট রতন ভাই বলছিলেন যে বড় বড় ঘটনাকে উপেক্ষা করার কারণেই এরকম হচ্ছে কিনা সেই প্রশ্ন উনি রেখেছেন। এর পাশাপাশি উনি আরও একটি বলেছেন যে আশঙ্কা, এই আশঙ্কার ভেতরে ক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে কিনা। নজরুল ইসলাম বাবু ভাই। দেখুন ভাই, আমি আপনাকে বলি যে এমন কোনো বড় ঘটনা বা ঘটনার রচনা হয় নাই বাংলাদেশে যে সরকারি দলের বিরুদ্ধে এ আপনারা এটা রতন ভাই যেভাবে বলবেন সেভাবে আমি উত্তর দিতে পারবো। তবে আমি বলবো যে বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার এটা চান। চান বলেই পরিষ্কার সিদ্ধান্ত, দুর্নীতি যেখানে থাকবে সরকার সেখানে খতিয়ে দেখবে। এ পর্যন্ত যাদের বিরুদ্ধে কথা উঠে আসছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ব্যবস্থা যে নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ দুর্নীতিতে না থাকে, জড়িত সম্পৃক্ত না হয়, একটা নিউজ তো তাকে দুর্নীতিবাজ বানাতে পারবে না, তাই না? যথার্থ প্রমাণাদি থাকতে হবে।
কিন্তু অতীতের সরকারগুলি কখনো এইসব বিষয়ে নিজের দলের বা সাংগঠনিক কোনো ঘটনা সবসময়ই চাপা রাখতেন। কিন্তু যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের একটা অঙ্গীকার, সেই জন্য কিন্তু এখানে দল মত নির্বিশেষে যে ব্যক্তি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে, দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবে, তাকে খতিয়ে দেখা হবে। এই ব্যাপারে তো সরকারের ডিক্লারেশন, সরকারের সিদ্ধান্ত। এ পর্যন্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, এটা তো কেউ প্রেসার করেনি। এটা তো বিরোধী দল বা অন্য কোনো দল বা কোনো মিডিয়া প্রেসার করে তো তাকে এটা করাননি। সরকারি এবং সরকারি প্রতিষ্ঠানই চাচ্ছেন সচল হয়ে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে। সে যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করা হবে। এর জন্য তো ক্ষমতা চলে যাওয়া, ক্ষমতা থেকে যাওয়ার বিষয় নেই। ক্ষমতা হলো জনতার কাছে। জনতাই ক্ষমতা দিয়েছেন এবং জনতাকে সুখ সমৃদ্ধি দেওয়ার জন্য সরকার যা যা করা দরকার সেটা স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মে করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটা সরকারের অঙ্গীকার। এখানে তো দুর্নীতিবাজ লালন পালন করা সরকারের অঙ্গীকার নয়। কিন্তু এর বাইরে গিয়েও কি আপনারা কি ভাবছেন কিনা সেটা হচ্ছে যে মানে আপনার মানে সাম্প্রতিক সময়ে যুবলীগের সাধারণ সম্পাদক এখানে দুর্নীতিবাজ সম্রাট এবং এরপরে একজন জেলা, যেই দলেরই হোক, দলের নয়, দুর্নীতিবাজদেরকে ধরার সরকারের যে অঙ্গীকার সেই ক্ষেত্রে এগিয়ে যাবে। জি বাবু ভাই, আমি আবারও একটু বলি, আপনি বলছিলেন সেটা হচ্ছে যে মানে একদম যুবলীগের সাধারণ সম্পাদক সম্রাট থেকে শুরু করে উনি একদম একজন কেন্দ্রীয় একটি সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন, আর এরপর এখন যার বিরুদ্ধে মানে খবর এলো উনি হচ্ছেন একটি জেলার একটি ছাত্র সংগঠনের জেলা সভাপতি। তো এরকম মানে রাজনীতির এরকম একটি জায়গায় মানে দলে মানে ক্ষমতায় থাকার কারণে এই পর্যায় পর্যন্ত যদি দুর্নীতিতে জড়ান, সেটি আওয়ামী লীগের রাজনীতির জন্য কতটুকু সংস্কার সেটাও কি আপনারা দেখছেন কিনা? আপনারা ধরছেন, ব্যবস্থা নিচ্ছেন, সেটা একটা বিষয়, কিন্তু এর পাশাপাশি যে যারা রাজনীতি বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা রাজনীতি করে সেরকম দলের মানে একটা জেলা শাখা সভাপতির বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ ওঠে, সেটিকে আপনারা আসলে মানে কতটুকু গুরুত্বের সাথে দেখছেন? এইটা এইটা তো অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু বিষয়টি হলো একটি জেলায় ২০০০ কোটি টাকা একটা ছাত্র নেতা যদি অবৈধভাবে অর্জন করে বা দুর্নীতি করে, এটা কোন খাত থেকে করবে, কিভাবে সম্ভব, সেটাও তো খতিয়ে দেখতে হবে। ২০০০ কোটি টাকা একটা জেলা পর্যায়ে কিভাবে, কোন খাত থেকে এটা আসা সম্ভব, আপনি একটু বিবেচনা করেন। সেই জন্য সরকারের তরফ থেকে তো নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে সমুচিত জবাবটা তাকে তো পেতেই হবে, তাই না? শাস্তি পেতে হবে। কিন্তু বাস্তবতা হলো অতীতে কোনো ঘটনাই কোনো সরকার কর্ণপাত করেনি। আমাদের সরকার যখন যেটা মিডিয়াতে আসছে সেটাই কিন্তু খতিয়ে দেখছে। এটা সরকারের জন্য ভালো লক্ষণ। মানে ২০০০ কোটি টাকা কারো পাচার করা কিন্তু একদিনের, ২ দিনের বা ১ মাসের ঘটনা বলে মনে হয় না, এটা দিনের পর দিন হওয়ার কথা, তাই না? তো সেটা কি আপনাদের নজরদারিতে আছে? মানে আপনাদের মানে বিভিন্ন সংগঠনগুলো নেতা কর্মীরা কি করছেন না করছেন সেটির নজরদারির ঘাটতি কি মনে হয় কিনা আপনার কাছে? না, আপনি দেখুন যুবলীগের ব্যাপারে যখন ক্যাসিনো বিষয়টা নিয়ে খুব হইচই, গ্রেপ্তার হলো, দেখা হলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ওই গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা দেখছি সংশ্লিষ্ট সংস্থা এগুচ্ছে, কই কোথাও তো সরকার হস্তক্ষেপ করেনি। তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে, যিনি অপরাধী তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার ব্যবস্থা হবে। জি বাবু ভাই, আপনাকে ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে, বাবু ভাই বারবারই বলছিলেন যে অতীতের কোন সরকার এখন যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে দলের বিভিন্ন পদধারীদের বিরুদ্ধেও, সেটি আসলে অতীতের কোন সরকার করেনি। জি প্রিন্স ভাই। জি দেখুন, অতীতে তো এই ধরনের দুর্নীতি মহামারী আকার ধারণ করেনি। এই যে দুর্নীতির যে মহোৎসব, এটা অতীতে কখনো ছিল না। এখন আমাদের বলতে লজ্জা হয়, এরশাদ সাহেবের সময়ও আমরা দুর্নীতি এখন পর্যন্ত তো কোনো দুর্নীতির প্রমাণ করতে পারেন না, কিন্তু আমরা দেখেছি অতীতের সরকার প্রধান এবং তার পরিবার পরিজন যে কি পরিমাণ দুর্নীতি করেছে। আপনার সময় আপনি বলেন
এরকম কিন্তু দুর্নীতি কখনো অতীতে হয় নাই। আমি বলছিলাম যে এরশাদের বিরুদ্ধেও যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তখনও কিন্তু এত দুর্নীতির কথা আমরা শুনি নাই। তো বলতে লজ্জা হয়। তো আপনি বলেছেন বিএনপি সরকারের আমলে, হ্যাঁ বিএনপি সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের তৎকালীন ছাত্রদলের আপনি মরহুম নাসিরউদ্দিন পিন্টু সাহেবের কথা জানেন, তিনি লালবাগ থানার লালবাগ নির্বাচনী এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছিল। তার বিরুদ্ধে সামান্য একটি অভিযোগ, মানে কোনো প্রমাণও না, একটা অভিযোগ উঠানোর সাথে সাথেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে দীর্ঘদিন তাকে জেলে থাকতে হয়েছিল। এরকম নজির যে নাই তা না, কিন্তু বর্তমান আমলের মতো এই যে এত দুর্নীতি, প্রতিদিনই দুর্নীতি খবর বেরোচ্ছে। আপনি বলছেন ফরিদপুরের এই যে শামীমের কথা, এরকম সারা বাংলাদেশে যদি বস্তুনিষ্ঠ আপনার তদন্ত হয়, সেখানে দেখবেন যে সারা বাংলাদেশে কত ফরিদপুর পাওয়া যাবে, কত এই শামীমকে পাওয়া যাবে, এটা কিন্তু হিসাব নাই। সমগ্র জায়গায় কিন্তু আজকে এই শামীমরা কিন্তু আজকে ক্ষমতার প্রভাবশালী হয়ে আছে। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বা বাবু সাহেব যে কথা বলছেন 12 বছর পরে এসে, তো এই 12 বছরে ওনারা যে মানে এই যে 12 বছরে ওনাদের হাইব্রিড বলেন, সলিড বলেন, তারা যেভাবে আপনার দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছেন। এই যে কিছুদিন আগেই ঢাকায় একটা ওয়ার্ডের নেতা আওয়ামী লীগের, তার বাড়িতে যখন অভিযান হলো, তার আলমারিতে টাকার স্তূপ, তার ওয়ার্ড্রোবে টাকার স্তূপ, তার খাটের নিচে টাকার স্তূপ, ট্রাঙ্কের টাকার স্তূপ, কোটি কোটি টাকা পাওয়া গেল। এটা কি বলবেন? কিছুদিন আগে আমরা দেখেছি আওয়ামী লীগ যুবলীগের একজন অফিস পিয়ন ছিল 2005 সালে 5,000 টাকার বেতনে। সেই অফিস পিয়ন 2012 সালে এসে উপদপ্তর সম্পাদক, পরে দপ্তর সম্পাদক হয়ে গেল এবং তার আজকে গাড়ি বাড়ি ফ্যাক্টরি আপনার কি বলে পেট্রোল পাম্পের হদিস পাওয়া গেল। যে এগুলো তো আজকে আওয়ামী লীগ তো আজকে টাকা বানানোর ফ্যাক্টরি মনে হচ্ছে আমাদের কাছে। এই যে আওয়ামী লীগ করলেই সব 7 খুন মাপ। বাবু ভাইরা যদি এসব চিন্তা না করে তারা যদি সঠিক দুর্নীতিবাজদেরকে খুঁজতেন, তাহলে কিন্তু তাদের উপকার হতো। আর উনি বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আজকে জিরো টলারেন্সে থেকে যদি এই দুর্নীতির এই মহামারী যদি শিথিল টলারেন্স থাকতো, তাহলে যে কি পাওয়া যেত সেটা আল্লাহই জানে। তো আজকে দুর্নীতিতে তারা আপাদমস্তক নিমজ্জিত, এটা আজকে বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে আপনাদের দলের প্রধান দুই ব্যক্তি দুর্নীতির দায়ে দণ্ডিত, সেটিও বলেছেন, সেটার উত্তরে কি বলবেন? দূষিত রক্ত বের না করতে পারলে আওয়ামী লীগ সচল হবে না। তো আজকে উনি ওনার দলের সাধারণ সম্পাদক বলছেন আজকে আওয়ামী লীগ দূষিত রক্ত দ্বারা পরিবেষ্টিত, হাইব্রিড, কাউয়া এবং এই যে টাকা উপার্জন করেছেন, এই টাকা আপনারা পরে আপনারা ভোগ করতে পারবেন না। এগুলো কি ইঙ্গিত দেয়? উনি জানেন যে ওনার দলের নেতারা কর্মীরা কিভাবে দুর্নীতি করেছে, কিভাবে নিষ্পেষণ করছে মানুষকে, কিভাবে জালিয়াতি করছে। এই যে করোনার সময়, আবার এই যে বন্যার সময় আমরা যে দুর্নীতি দেখলাম, লুটপাট দেখলাম, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে? এই বন্যার করোনার সময় যে লুটপাট আন্তর্জাতিক প্রচার মাধ্যমেও আসছে যে বাংলাদেশে এই করোনা কালেও দুর্নীতি হচ্ছে, গরিবের ত্রাণ নিয়ে লুটপাট হচ্ছে। এটা তো আগে কখনো ছিল না। হ্যাঁ ছিল, 72 থেকে 74 পর্যন্ত আমরা দেখেছি। আজকে বলেছে 75 সালের কথা, সেই 75 সালের প্রেক্ষাপট রচনা করলো কারা? আজকে আওয়ামী লীগ করেছে সেই প্রেক্ষাপট রচনা। আজকে জাসদের সাধারণ সভাপতি হাসানুল হক ইনু সাহেব গত 2 দিন আগে না 3 দিন আগে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ওনাদের বিরুদ্ধে যখন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয় ও প্রেক্ষাপট রচনা তৈরি অভিযোগ তোলা হয়, তিনি বলেছেন যে আমাদের দিকে আঙ্গুল তুলবেন না, আওয়ামী লীগের এই প্রেক্ষাপট রচনার জন্য আওয়ামী লীগই দায়ী। তো আজকে তো সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে এই যে ওবায়দুল কাদের সাহেবরা বা আওয়ামী লীগের নেতারা যে বলছেন 32 লাখ টাকার ঘড়ি আর 6 লাখ টাকার স্যুট পরে অনেক কথাই বলা যায়, এইসব কথা মানে বেমানান, তাদের মুখে সব কথা বেমানান। প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু রতন ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। রতন ভাই, আমি মানে সেই জায়গাটিতেই আপনার মতামত জানতে চাইবো, যেটি আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে আসছেন, সেটি হচ্ছে যে ওনারা ব্যবস্থা নিচ্ছেন, ওনাদের সময় ব্যবস্থা নেওয়া হয়, আগে কখনো ব্যবস্থা নেওয়া হতো না। রতন ভাই। জি, এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা তাদের একটা সাংগঠনিক কাজের অংশ, রাষ্ট্রেরও তো একটা কাজের অংশ। রাষ্ট্রের অর্থ কেউ যদি তছরূপ করে সেটা দেখবে কে? আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কে থাকে? রাজনৈতিক দল থাকে। এখন ক্ষমতায় যারা আছেন তাদেরই তো এটা দায়িত্ব, তারা দায়িত্ব পালন করেছেন বলে তারা কি এটা নিয়ে গর্ব করতে পারেন? বরঞ্চ যে দায়িত্বটা পালন করতে পারেননি সেটার কারণে তারা লজ্জিত হবেন যে আমাদের তো আরো দায়িত্ব পালন করার কথা ছিল। এবং আজকেও দেখবেন একটা প্রথম মানে শীর্ষস্থানীয় দৈনিকের প্রথম পৃষ্ঠার খবর যে মিরপুর অঞ্চলে তারা 6 জনের ছবি দিয়ে একটা খবর করেছে যে চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুরবাসী। এরা কারা? তা এটা যদি একটা পত্রিকার খবর ছাপা হতে পারে, তাহলে তারা একটা ইনভেস্টিগেট করতে পারে, তাহলে আমাদের
রাষ্ট্রীয় কত গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে এই খবরটা থাকে নাকি? থাকে। তাহলে তারা অনেকদিন ছাড়া পেয়ে যান কিংবা অনেকদিন ধরা পড়েন না? অনেকদিন পরে তারা কেন ধরা পড়েন? এগুলো সবকিছুর সঙ্গে ক্ষমতার সঙ্গে একটা দারুণ যোগসূত্র আছে। এটা যারা ক্ষমতায় থাকেন তারা যদি ক্ষমতাটাকে কর্তৃত্ব মনে না করে ক্ষমতাটাকে যদি দায়িত্ব মনে করতেন, তাহলে হয়তো এই কাজগুলো হতে পারত না। আজকে যেটা আমরা প্রিন্স ভাইদের সময়কালটাকেও যেমন সমালোচনা করি, বর্তমান সময়টাকেও যেমন সমালোচনা করি, এই সমালোচনাগুলো কেন করি? আমাদের কি অধিকার আছে? আর আমাদের কি, বাবু ভাই তো কথায়, কথায় আমাদেরকে একটু তাচ্ছিল্য করেন, উপহাসও করেন যে আমাদের কি বা এমন ক্ষমতা আছে বা আমাদের কথায় কারই বা কি আসে যায়? সেটা ঠিক। আমাদের কথায় কিছু আসে যায় না। কিন্তু দেশের তো আসে যায়, মানুষের তো আসে যায়। রাজনৈতিক দল সম্পর্কে মানুষের তো একটা ধারণাটা তো পাল্টে যায়। রাজনৈতিক দল কি এরকম এমন যে তারা ক্ষমতায় গেলে আলাদিনের একটা চেরাগ পেয়ে যায়, তাদের সবার সমৃদ্ধি শুধু হু, হু করে বাড়তে থাকে। আইনের শাসনের কথা বলে আইনকে তারা দমনের কাজে ব্যবহার করেন। এই ঘটনা কি ঘটবে? ফলে একটা দলের অভ্যন্তরে দেখবেন আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো যখন প্রকট হয়ে যায়, তখন দলও এটা টলারেট করতে পারে না। তখন দলেরও প্রয়োজন হয়ে যায় কিছুকে তখন কখনো ক্রস ফায়ারে পাঠানো, কখনো অপারেশন ক্লিন হার্টের মতো করা। এটা করা মানে কিন্তু দল পরিচ্ছন্ন হওয়া নয়। এটা হচ্ছে যে আভ্যন্তরীণ দ্বন্দ্বকে কোনোভাবে মীমাংসা করতে না পারার কারণে কাউকে একটা শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো। আমরা মনে করি যে বিচ্ছিন্ন ঘটনা বলে যেগুলো বলা হয়, বিচ্ছিন্ন ঘটনা যদি নিয়মিত ঘটতে থাকে তখন সেটা আর বিচ্ছিন্ন ঘটনা হয় না। তখন সেটা নিরবিচ্ছিন্ন ঘটনায় পরিণত হয়ে যায়। তো এই নিরবিচ্ছিন্ন ঘটনাগুলো কেমন করে ঘটে? ১২ বছর ধরে তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তার আগে বিএনপিও তো বহুদিন ক্ষমতায় ছিল। তাহলে ক্ষমতায় থাকার মধ্য দিয়ে তাদের কি দায়িত্ব তারা পালন করেছেন সেটা যেমন জনগণের কাছে তারা বারবার বলেন, ঠিক তেমনি তাদের এটাও বলা উচিত যে কিভাবে তাদের দলে একদল মানুষ যাদেরকে তারা অনুপ্রবেশকারী বলেছেন, কখনো হাইব্রিড বলেছেন, কখনো কাউয়া বলেছেন, তারা কিভাবে তারা ঢুকতে পারেন এবং তারা এরকম সহায় সম্পত্তির মালিক হয়ে যান। এইটাই একটু বারবার বলা দরকার যে আমাদের জবাবদিহিতার এই জায়গাটা যদি তৈরি হয়, কিন্তু সরকার গণতান্ত্রিক তো একটা মানে পরিবেশ যদি তৈরি হয়, সরকার তো এটাও সমালোচনা বলেন যে মানে ওনারা যে ব্যবস্থা নিচ্ছেন সেটারও একটু স্বীকৃতি দরকার, ওনারা তো সেটাও বলেন। মানে মানে অতীতে যদি মানে এখন যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে এবং এখন যদি কিছু ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাহলে সেটিরও কি প্রশংসার তারা কিছুটা হলেও দাবি করেন না, মানে মানে ডিজার্ভ অবশ্যই, করেন না? অবশ্যই আমরা তো এটা প্রশংসা করতেই চাই। কিন্তু প্রশংসা যেমন করি যে তারা কিভাবে ধরা পড়লো, কিন্তু দেখুন এরাই আবার কিন্তু রাজার হালতে আছে। এত বড় একটা অপরাধী যখন ধরা পড়লো, রাষ্ট্র তাদেরকে বলল তারা অপরাধী, তাদেরকে পুলিশ তাদেরকে আবার প্রোটেকশন যদি দেয়, তখন আবার মানুষের মধ্যে কি ধারণা হয়? ১ নাম্বার ২ হলো প্রথমত তারা যে অর্থের মালিক, এটা তো জনগণের টাকা। কোনো না কোনোভাবে এটা আত্মসাৎ করেছে। প্রথমত এই টাকাটা তো বাজেয়াপ্ত করে নেওয়া উচিত। এই টাকাটা বাজেয়াপ্ত করার পরে তারপরে কেন সে আত্মসাৎ করেছিল তার শাস্তি হওয়া উচিত। এখন যদি কেউ ৩ বছর মানে সাজা ভোগ করার পরে আবার ওই শত কোটি টাকার মালিকই থাকেন, তাহলে অনেকেই এরকম উৎসাহী হবে যে আমি যদি দুর্নীতি করে ২ বছর জেল খেটে এসেও আমার ১০০ কোটি টাকা থাকে, তাহলে ২ বছর জেল খাটলে আমার তো কিছু আসে যায় না। তাহলে এইজন্য আমরা বলি যে শুধুমাত্র গ্রেপ্তার করা, শুধুমাত্র তাদেরকে আটক করা, দল থেকে বহিষ্কার করা এটাই যথেষ্ট নয়। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঘটনাগুলো ঘটে সেই প্রক্রিয়াগুলো বন্ধ করা দরকার। জি রতন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি নজরুল ইসলাম বাবু এমপি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে রাজিকুজ্জামান রতন যেটি বলছেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি গর্বের সাথে বলার চাইতে বরং এই ঘটনাগুলো কেন ঘটছে সেটিতে বেশি নজর দেওয়া উচিত এবং সেটি ঠেকানোর কিভাবে ঠেকাবেন সেটিতে আসলে মনোযোগ দেওয়া উচিত, এবং উনি বলছেন যে কিছুটা লজ্জিত হওয়া উচিত। আপনি কি বলবেন নজরুল ইসলাম বাবু? দেখুন, এই জাতিকে যারা কলঙ্কিত করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীরাও কিন্তু এদেশের নাগরিক ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওনারাও কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে সম্পৃক্ত ছিলেন। তো অপরাধ যখন ঘটান তারপর তারা অপরাধী হয়ে যান। ওই অপরাধীদের পক্ষ কিন্তু এরকম অনেক রাজনীতিবিদ, এরকম অনেক জ্ঞান পাপীদেরকে আমরা লক্ষ্য করেছি এই বিগত ৪৫ বছর। আমরা কিন্তু এমনটাও দেখেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ পর্যন্ত এদেশে বাজাতে দেয়নি। রাষ্ট্র পরিচালনা করেছেন যারা বিভিন্ন সময় তারাই কিন্তু এটা করেছিলেন। যারা আজকে বড় বড় কথা বলতে চান তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ করে দেন। বাংলাদেশে ওনারা দুর্নীতি দেখছেন, ২ চোখে শুধু দুর্নীতি। আমি মনে করি যে ওবায়দুল কাদের সাহেব দলের কর্মী সভায় দলের কর্মীদেরকে
শাসন অনুশাসন দিক নির্দেশনা প্রদান করার কালে উনি অনেক কথাই বলতে পারেন, বলেন, কিন্তু বলেছেন। আর যারা দল করেন লুটপাটের জন্য, শুধু দলটা তৈরি হয়েছে হলো দুর্নীতির জন্য, শুধু খুন খারাপির জন্য, খুন খারাপি করেই যাদের অনুপ্রবেশ, তাদের কাছ থেকে কিন্তু গণতন্ত্রের এই স্রোতধারায় এসে ওই বাংলাদেশ পরিচালনায় হালচাল নিয়ে তাদের কাছ থেকে আমাদের সাবাস পাওয়ার কিছু নেই। আমাদেরকে সাবাস নিতে হবে জনগণের কাছে। আর বাংলার জনগণ সেটা ভালো করে বুঝতে পারেন বিদায়ী আজকে পরপর ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে এবং জনগণ কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে। যদি লুটপাট হতো, যদি দুর্নীতি হতো, যদি সর্বস্তরে দুর্নীতির ছায়া দেখতে পারত, তাহলে বাংলার জনগণ কখনো ঘরে বসে থাকতেন না। বাংলার জনগণ কখনই স্বৈরাচার, হায়ানা সরকারকে কখনই সোজাসুজি ছেড়ে দেননি। বাবু আপনাকে ধন্যবাদ। প্রিন্স, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি যেই জায়গাটিতে আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে নজরুল ইসলাম বাবু এমপি বলছেন যে আসলে যে সকল দলের গঠনই হয়েছে লুটপাটের জন্য, তাদের আসলে আওয়ামী লীগের সরকারের আসলে তাদের মুখে আসলে তাদের সমালোচনা আসলে মানায় না। সৈয়দ ইমরান সালেহ, প্লিজ। প্রিন্স, দেখুন, কোন দলের সৃষ্টি হয়েছে লুটপাটের জন্য সেটা ইতিহাস কিন্তু সাক্ষী দেয়। আপনাদের মনে আছে 1972 সালে তৎকালীন মানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই দুর্নীতি লুটপাটের জন্য, আমি কর্মীদের কথা বাদ দিলাম, দুর্নীতি এবং লুটপাটের জন্য ওনার দলের 42 জন এমপিকে উনি বহিষ্কার করেছিলেন। তো এখন এই কোন দল আপনার দুর্নীতি লুটপাটের জন্য তৈরি হয়েছিল এটা সবাই জানে, এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো এই চোরের খনি কারা? ওই মুনাফিক বেঈমানরাই কিন্তু বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করে আজকে বিভিন্ন দল দাঁড় করিয়েছেন। আমাদের জাতীয় নেতা, তিনি তার কর্মকাণ্ডে কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন। আর গত 12 বছরে প্রমাণ হয়েছে কারা লুটপাট করে, কারা দুর্নীতি করে। এই শাহেদ, সাবরিনা, এগুলো তো এখনকার ঘটনা। আপনার এর আগে সম্রাটদের দেখেছি, আপনার এর আগে পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি দেখেছি, এর আগে আমরা শেয়ার বাজার লুটপাট দেখেছি, ব্যাংক দুর্নীতি দেখেছি, এই যে আপনার বড় বড় ফ্লাইওভার নিয়োগ নির্মাণের নামে আপনার কমিশন বাণিজ্য আমরা দেখেছি। আমরা এগুলিকে দেখি নাই? গত 12 বছর আওয়ামী লীগের শাসনামল তো দুর্নীতি লুটপাট দ্বারা পরিপূর্ণ। সামান্য তারা ত্রাণের চাউল, সেই চাউলের লোভও তারা সামলাতে পারে না। গ্রামের মানুষ এখন বলে যে রিলিফ চোর আর আওয়ামী লীগের সমার্থক শব্দ, এটা গ্রামের মানুষ বলে। আমি যে ইসলামপুরে ত্রাণ দিতে গিয়েছিলাম, জামালপুরে যমুনা তীরবর্তী অঞ্চলে, সেখানে গিয়ে শুনলাম আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে 922 বস্তা ত্রাণের চাউল উদ্ধার করা হয়েছে। তো এগুলো তো বাস্তবতা। কারা দুর্নীতি করছে ক্ষমতাকে ব্যবহার করে, কারা লুটপাট করছে। আর উনি বলছেন যে ওনারা ধরছেন, ঠিক আছে ধরলাম, তর্কের খাতিরে ধরলাম, ধরছেন, কিন্তু এই লুটপাটের সুযোগ কারা তৈরি করে দিল? আওয়ামী লীগ সরকার তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের দুর্বলতার কারণে, এইসব লুটপাটকারীদের দলের লালন পালনের কারণে কিন্তু আজকে দেশের অর্থনীতি আজকে 12টা বেজে যাচ্ছে। আজকে ওনারা প্রবৃদ্ধি নিয়ে নাকি অনেক গর্ব করেন, বলছে যে দেশের এই করোনা কালেও এত প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু এই স্ট্যাটিস্টিক্স কি বলছে? এই করোনার আগেও যে আপনার সূচক ছিল, সবকিছু ছিল নিম্নগামী। করোনাতে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তারপরে তারা জোর করে প্রবৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে। তাদের দুর্নীতির কারণে, তাদের অনিয়মের কারণে, তাদের লুটপাটের কারণে অর্থনীতি আজকে ফোকলা অবস্থা। তারপরে বলছে অর্থনীতি সবল। আজকে এসব কথা বলে এই মেকআপ লাগিয়ে দেশের অর্থনীতিকে জনগণের সামনে মানে দাঁড় করানো যাবে না, বা বিশ্ববাসীর কাছে দাঁড় করানো যাবে না। বরঞ্চ আমাদের ভিতরে যে আজকে মানে সবাই যে আজকে ভঙ্গুর অবস্থা, অর্থনীতির ভঙ্গুর অবস্থা, গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা, রাজনীতির যে ভঙ্গুর অবস্থা, এটা কিন্তু আজকে প্রকট ভাবে আজকে উন্মোচিত হয়েছে। তাই বলবো, এসব কথা না বলে ঘুষে আসুন, রাজনীতির পথকে আপনার সচল করুন, গণতন্ত্রের পথকে উন্মুক্ত করে দিন, জনগণের অধিকার ফিরিয়ে দিন, জনগণের এই বিপদের দিনে। প্রিন্স, আমাদের হাতে সময় নেই। আপনাকে ধন্যবাদ। নজরুল ইসলাম বাবু এমপি এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।